নমস্কার। কৃষি দর্শন অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমাদের সমাজ ব্যবস্থা এখন অদ্ভুত একটা সংকটের মুখে। আমরা জানি যে আমাদের জনসংখ্যা বিপুল এবং সেই জনসংখ্যাকে খাদ্য সরবরাহ করতে পারা এটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু আমরা কখনো যেন কোয়ান্টিটির সঙ্গে কোয়ালিটিকে গুলিয়ে না ফেলি। কারণ আমরা পরিমাণ বাড়াতে গিয়ে, উৎপাদনের পরিমাণ বাড়াতে গিয়ে অনেক সময় কোয়ালিটির সঙ্গে কিন্তু কম্প্রোমাইজ করি। এতে আমাদের প্রকৃতির মধ্যে যেগুলো রয়েছে, প্রকৃতির মধ্যে যে উপাদান রয়েছে, সেগুলো কিন্তু অনেক সময় নেগলেক্টেড হয়, মানে যেটা বঞ্চনার শিকার হয়। আজকে আমাদের আলোচনা এই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে, যেটির নাম প্রাকৃতিক কৃষি। আর এই বিষয়ে আলোচনা করার জন্য আমরা আমাদের সাথে পেয়েছি দুজন বিশেষজ্ঞকে। আমরা প্রথমেই আলাপ করব তাদের সঙ্গে, তারপর আমরা যাব বিশদ আলোচনায়। আমার ঠিক বাঁদিকে যিনি রয়েছেন ডক্টর কৌশিক মুখোপাধ্যায়, বিষয়বস্তু বিশেষজ্ঞ, মৃত্তিকা বিভাগ, নদিয়া কৃষি বিজ্ঞান কেন্দ্র, বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়। স্বাগত জানাই আপনাকে। এবং একেবারে বাঁদিকে যিনি রয়েছেন ডক্টর মালবিকা দেবনাথ, বিষয়বস্তু বিশেষজ্ঞ, শস্য সুরক্ষা, নদিয়া কৃষি বিজ্ঞান কেন্দ্র, বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়। দুজন বিশেষজ্ঞকে আমরা আমাদের স্টুডিওতে স্বাগত জানাই। প্রথমে কৌশিকবাবু, আমি আপনার কাছে যে প্রশ্নে যেতে চাইব, এই যে প্রাকৃতিক কৃষি, আমি বলতে গিয়ে অনেকটা কথাই বলে ফেললাম, তো এই প্রাকৃতিক কৃষি বিষয়টা কি, এবং আজকের দিনে, মানে আজকে আমরা যে আলোচনা করছি কেন করছি? দেখুন, আমাদের কৃষি ব্যবস্থা যদি আমি মানব সভ্যতার ইতিহাসই বলি, সেখানে প্রায় 12,000 বছর আগে, অন অ্যান অ্যাভারেজ 12,000 বছর আগে আমাদের কৃষি ব্যবস্থা শেখা। এখন কৃষি একটা প্রকৃতিরই উপাদানগুলোকে নিয়ে কৃষি ব্যবস্থা দীর্ঘদিন ধরে তার নানা রকম পরিবর্তন তার মধ্যে হয়েছে। কিন্তু আমরা যত মানব সভ্যতার বিকাশ যত হলো, আমাদের শিল্প বিপ্লবের পরে আমরা অনেক কিছু প্রোডাকশন করতে শিখলাম। কিন্তু একটা ফিলোসফি যদি আমাদের দর্শন মাথায় রাখি, যে ঠিক কৃষিজ ফসল উৎপাদন আর অন্য যে কোনো কারখানার প্রোডাক্ট উৎপাদনের মধ্যে একটা মৌলিক দর্শনগত তো পার্থক্য আছেই। সুতরাং সেখানে দাঁড়িয়ে যদি আমরা শুধু, আপনি যেটা বলে শুরু করলেন আর কি, উৎপাদনমুখী বা উৎপাদন আমাদের নিশ্চয়ই দরকার, কিন্তু কোথাও একটা 140 কোটি মানুষকে খাওয়াতে হবে দরকার, এবং এর মুখোমুখি আমাদের দেশ বারে বারে হয়েছে, দুর্ভিক্ষের ভয়াবহতা আমরা দেখেছি। কিন্তু গত 50-55 বছর ধরে, বিশেষত সবুজ বিপ্লবের হাত ধরে আমাদের দেশে যে স্বয়ংবরতা এলো আর কি খাদ্যশস্যের ক্ষেত্রে, কিন্তু এর পাশাপাশি দাঁড়িয়ে আমরা এই কৃষি ব্যবস্থাতেও যে একটা প্রাকৃতিক ব্যবস্থা, প্রাকৃতিক উপাদানগুলোকে নিয়ে যে আমরা সেখানে কাজ করছি, সেইটা একটা শিফটিং হয়ে গেছে। এবং সেই শিফটিংটা এমনভাবে হয়েছে যার ফলে মানুষের কাছে বিভিন্ন রাসায়নিক জিনিসটাই এমনভাবে মানে প্রচলিত হয়ে গেছে, রাসায়নিক নির্ভরতা এমনভাবে বেড়ে গেছে কৃষিক্ষেত্রে, যার ফলে আমরা একটা ভয়ঙ্কর সংকটের মুখোমুখি আজকে। এবং সেই সংকটটা পরিবেশগত, মৃত্তিকাগত সব দিকেই আছে। এবং সেই পার্সপেক্টিভে দাঁড়িয়ে আমাদের শুধুমাত্র যে প্রাকৃতিক কৃষি বা অর্গানিক ফার্মিং, এই জৈব কৃষির কথাই আমরা বলছি না, আমরা এখন ইন্টিগ্রেশনের কথাও বলছি, সুসংগত কৃষি ব্যবস্থার কথা বলছি, যেখানে রাসায়নিক এবং প্রাকৃতিক জৈব দুটো মেলবন্ধনের কথা বলছি। কারণ আমাদের দেশে এমন ব্যবস্থা নয় যে আমরা হুড়ুর করে সবটা অর্গানিক বা সবটা জৈব কৃষিতে কনভার্ট করলে বা প্রাকৃতিক কৃষিতে কনভার্ট করলে আমি সংকট মোকাবিলা করতে পারবো। সুতরাং এর ভেতরে আমাদের টার্গেট, যেটা 2025 সালের মধ্যে আমাদের কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে, যে অন্তত 12 লক্ষ একর জমিতে আমরা কৃষিকাজ যাতে প্রাকৃতিক উপায়ে, প্রাকৃতিক কৃষি বা ন্যাচারাল ফার্মিংয়ের মাধ্যমে করতে পারি। এবং এই ব্যবস্থাটা হচ্ছে একটা পুরোটা সুস্থিত ব্যবস্থা, যেখানে এই যে ক্লাইমেট রেজিলেন্টের কথা হচ্ছে, জলবায়ুর কথা আসছে বারে বারে, তাহলে এমন একটা ব্যবস্থাপনা এখানে তৈরি করা যেখানে কৃষি বাস্তুতন্ত্রের সমস্ত প্রাকৃতিক উপাদান, সেটা গাছপালা, যে উৎপন্ন ফসল বা ফসলের অবশিষ্ট, বিভিন্ন গবাদি পশু, তাদের যত কিছু উৎপাদিত সামগ্রী আছে, সেগুলোকে আমরা একটা সুস্থিত উপায়ে ব্যবহার করব, এবং তাকে বাইরের থেকে আমরা কোনো রকম সেই সিস্টেমের মধ্যে অন্য কোনো রকম উপাদান সেখানে ব্যবহার করছি না। এইটাই আমাদের প্রাকৃতিক কৃষি বা ন্যাচারাল ফার্মিং আমরা যেটা বলতে পারি, এটাই মাটির উর্বরতা শক্তি বাড়াবার ক্ষেত্রে হোক, বিভিন্ন তরল জৈব উপাচার বা রোগ পোকা নিয়ন্ত্রণের ক্ষেত্রে হোক, এই সমস্ত কিছুই কৃষি বাস্তুতন্ত্রের মধ্যেই যা ব্যবস্থা রয়েছে, সেই ব্যবস্থা, উপাদান এবং তার রিসাইক্লিংয়ের মধ্যে থেকেই আমরা এটাকে কিন্তু সেইভাবে প্রয়োগ করবো এবং ব্যবহার করবো, এবং করা সম্ভবপর সেটা প্রমাণিত আর কি এই পদ্ধতিটা। আমি পরের প্রশ্নে আপনাকে যাবো ডক্টর দেবনাথ, তবে তার আগে আমাদের দর্শক বন্ধু যারা টেলিভিশন সেটের ওপারে রয়েছেন, আপনারা জানেন যে আপনারা সরাসরি আমাদের সঙ্গে স্ক্রিনে দেওয়া যে টেলিফোন নাম্বার, সেই টেলিফোন নাম্বারে ফোন করে আমাদের আলোচনায় যোগ দিতে পারবেন। অবশ্যই প্রাসঙ্গিক প্রশ্ন আপনারা যেমন করে থাকেন, সেরকম প্রাসঙ্গিক প্রশ্ন করলে ডেফিনেটলি আমাদের যারা বিশেষজ্ঞ রয়েছেন তারা তার উত্তর দেবেন।
ডক্টর দেবনাথ, আমরা তো মাঝে মাঝে বলে থাকি এই কথা যে বাহ, আমরা বেশ কয়েকদিন একটা প্রাকৃতিক পরিবেশের মধ্যে কাটিয়ে এলাম, ধরুন কোথাও একটা বাইরে গেছেন, সেখানে একদম প্রাকৃতিক উপায়ে তৈরি হচ্ছে খাদ্য সামগ্রী। তো এই যে শব্দ আমরা শুনি, আবার জৈব শব্দ, এই দুটোই আমরা শুনি। তো এই যে ন্যাচারাল ফার্মিং এবং অর্গানিক ফার্মিং, এই দুটো কি একই বিষয়? দুটো একই বিষয় নয়, কিন্তু দুটোর মধ্যে অনেকটা মিলও আছে। যেমন আমরা যেটা আমরা বলি অর্গানিক ফার্মিং, সেখানে কিন্তু আমরা বাইরের থেকে অর্গানিক্যালি তৈরি বা যেগুলো অর্গানিক কৃষির মধ্যে যেগুলো ব্যবহারযোগ্য সেগুলো কিন্তু আমরা বাইরের থেকে এনেও দিতে পারি। যেমন আমরা অর্গানিক ফার্মিংয়ে কিন্তু কেঁচো সার বা ভার্মিকম্পোস্ট যেটা বলে সেটা কিন্তু আমরা দিতে পারি। ট্রাইকোডার্মা ভিরিডি যদি আমরা ঠিকঠাক মতো রেজিস্টার্ড স্ট্রেন থাকে তাহলে কিন্তু সেটা আমরা বাইরে থেকে দিতে পারি। কিন্তু প্রাকৃতিক কৃষির বিষয়টা হলো যে ওই অঞ্চলে এখন ফসল, প্রকৃতি এবং পশু পাখি তাদের মিলিত যে একটা ইন্টারাকশান আছে সেটাকেই বাড়িয়ে সেই অঞ্চলের সেইখানের যে আমাদের যে উৎপাদন সেটাকে বাড়ানো। এটা প্রত্যেকটা লোকেশন স্পেসিফিক হবে, কারণ সেখানের মাটি, সেখানের জলহাওয়া, সেখানের ফসল, সব সেখানে কি কি পশু পাখি আছে, মানে বাস্তুতন্ত্রে কি কি জীবাণু আছে, সব কিছুর ওপরে নির্ভর করে কিন্তু এটা হবে। প্রাকৃতিক কৃষিতে আমরা শুধু সেইটাই ব্যবহার করব বা বাইরে থেকে কিছু দেব না। কিন্তু আবার প্রাকৃতিক কৃষিতে আমরা যেভাবে অনেক নির্যাস ব্যবহার করছি অনেক কিছু, সেটা আবার আমরা অর্গানিক কৃষিতে ব্যবহার করতেই পারি, কারণ অর্গানিক কৃষিও প্রাকৃতিক কৃষিরই একটা অংশ, কিন্তু পুরোপুরি না, একটা অমিলও আছে ওখানে, বাইরে থেকে কিছু জিনিস যোগ করা যায়, মানে হুবহু এক যেটা সেটা নয়। আমি পরের প্রশ্ন এখানে যাব আপনার কাছে কৌশিকবাবু, যে এই মূল উপাদানগুলো প্রাকৃতিক কৃষির কি কি রয়েছে? দেখুন, প্রাকৃতিক কৃষি বা ন্যাচারাল ফার্মিং আমরা যেটাকে বলছি, এখানে মূলত 4টে পিলারের ওপরে গোটা ব্যবস্থাটাকে দাঁড়িয়ে রয়েছে প্রিন্সিপালি, যেটাকে বলা হচ্ছে। যেমন আমাদের কৃষিক্ষেত্রে অন্যতম যে একটি প্রধান উপাদান সেটা হচ্ছে যদি বীজ, তাহলে এই বীজের সতেজীকরণ বা বীজের উন্নতির জন্য একটা ব্যবস্থা আমরা রাখা অবশ্যই প্রয়োজনীয়, যেটাকে আমরা বীজামৃতের মাধ্যমে করতে পারছি। সেকেন্ড ফ্যাক্টর যেটা, সেটা হচ্ছে মাটি এবং মাটিকে কেন্দ্র করে যে ব্যবস্থাপনা আর কি। মাটি একটা অন্যতম, মাটি ছাড়া কোনো কৃষিকার্য সম্ভবপর নয়। সুতরাং সেখানে দাঁড়িয়ে আমাদের মাটির শোধন এবং মাটির উন্নতিকরণ বা মাটিকে এনার্জাইজ করা, তার নিজস্ব শক্তি উৎপাদনশীলতাকে বাড়ানো, উর্বরতা শক্তিকে বাড়ানো, সেটার জন্য আমরা জীবামৃতের কথা বলছি বা ঘন জীবামৃতের কথা বলছি। থার্ড একটা এর পিলার যেটা দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে বলা হচ্ছে আচ্ছাদন, অর্থাৎ মাটিকে সবসময় আপনার কভারিং করে রাখতে হবে, আচ্ছাদিত অবস্থায় রাখতে হবে, এবং সেটা প্রাকৃতিক জিনিস দিয়েই। সেই আচ্ছাদনের মধ্যে গাছপালার সংখ্যা বাড়াতে হবে না, গাছপালার সংখ্যা বলতে যেটা হচ্ছে আপনার সয়েল কভার, মানে এক্সপোজ থাকবে না। আচ্ছা, সেখানে বিভিন্ন অবশিষ্ট অংশ হতে পারে ফসলের, বা যে ফসলগুলো আমরা চাষ করছি সেগুলো এমনভাবে চাষ করবো যাতে টোটালটা কভার হয়ে থাকে, যাতে আমার মাটির ভেতরে এই মালচিং করার যে উপকারিতা সেটা হচ্ছে আমার সেখানে কর্ষণের পরিমাণ অত্যন্ত কম হবে। জমি যত বেশি কর্ষণ করবেন তাহলে সেখানে নিয়মই হচ্ছে সেখানকার যে ইনবর্ন যে সয়েল স্ট্রাকচার সেটা নষ্ট হবে, যার ফলে মাটির যে বাস্তুতন্ত্র সেখানে তার ভেতরে জীবাণুর যে আধার, বিভিন্ন জীবাণুর যে বেঁচে থাকা, তাদের জীবনযাপন, এইটা ডিস্টার্ব যতটা কম হয়। 3 নম্বর বিষয় হচ্ছে যত আচ্ছাদিত অবস্থায় থাকবে সেখানে জল ধারণ ক্ষমতা সেই মাটির ভেতরে সঠিক পরিমাণে উত্তাপ যাতে থাকে, তাপমাত্রা যাতে বজায় থাকে। এবং আর একটা গুরুত্বপূর্ণ হচ্ছে আগাছা, এই আগাছার পরিমাণও কিন্তু অত্যন্ত কমিয়ে ফেলা যায় আচ্ছাদিত ব্যবস্থায় যদি আমরা চাষ করি। আর ফোর্থ যেটাকে গুরুত্বপূর্ণ আরেকটা বলা হচ্ছে এখানে, সেটা হচ্ছে ভাষাটা যেহেতু ওয়াপসা বলা হয় বা বায়ু চলাচলের ব্যবস্থা। এই যে আমি দুটো সিস্টেমের কথা বললাম, জীবামৃত বা ঘন জীবামৃতের ব্যবহার বা এই আচ্ছাদিত অবস্থায় রাখলে, তাহলে মাটির ভেতরে এমন একটা অবস্থা সেখানে তৈরি হবে বাস্তবত, যাতে যে বায়ু চলাচলটা যাতে সঠিকভাবে হয়, জল সংরক্ষিত এবং বায়ু চলাচল, যেটা একটা মাটির মাইক্রো এনভায়রনমেন্টকে সেটা কিন্তু রক্ষা করতে সহযোগিতা করে। এই 4টে মূল পিলার। আর তার পাশাপাশি আরেকটা যেটা অবশ্যই ন্যাচারাল ফার্মিংয়ের ক্ষেত্রে দরকার সেটা হচ্ছে ইন্টারক্রপিং বা মিক্সড ক্রপিং, অর্থাৎ সেখানে সারা বছর যেন এমন ক্রপ থাকে যেটা মাটিটাকে পুরো ঢেকে রাখবে। এবং এই চয়েস অফ ক্রপের ক্ষেত্রে যেটা মালবিকা বলবার সময় বললো, সেটাও লোকেশন স্পেসিফিক হওয়ার দরকার, এবং একটা ক্রপ যেন আরেকটাকে সাপ্লিমেন্ট করে। এই যে অনেক সময় আমাদের জৈব কৃষিতে বা ন্যাচারাল ফার্মিংয়ের ক্ষেত্রে আমরা অনেক সময় বলি যে কৃষক যদি লাভের সম্মুখীন না হয়, সেক্ষেত্রে একটা আরেকটাকে কাউন্টার করতে পারে, লাভ হতে পারে। এবং সেখানে ধরুন কোনো একটা ফসল আছে শিম্ব গোত্রীয়,
যেটা আমাকে নাইট্রোজেন সাপ্লিমেন্ট করলো মাটিতে, আবার এমন কিছু ক্রপ আছে যেটা পটাশ বা ফসফরাসকে সাপ্লিমেন্ট করবে। এই ধরনের আমাকে কম্বিনেশনগুলোকে বজায় রাখতে হবে। বেশ, সেই ধরনের ইন্টারক্রপিং বা মিক্সড ক্রপিং এইটাকে অবশ্যই আমাদের মূলত এই 4-5টা বৈশিষ্ট্য বা উপাদান যদি আপনি যেভাবে বলেন বিষয়টাকে, এইগুলোকে আমাদের মাথায় রেখে কিন্তু গোটা ব্যবস্থাটাকে পরিচালন করতে হবে। বেশ, আমি পরবর্তী প্রশ্নে ডক্টর দেবনাথ আপনার কাছে যাব, তবে তার আগে যে দর্শক বন্ধুরা রয়েছেন, যদি আপনারা জানেন যে সরাসরি আপনারা আমাদের অনুষ্ঠান লাইভ স্ট্রিমিং এর মধ্যে দিয়ে ইউটিউবে আপনারা দেখতে পাবেন, তার জন্য দূরদর্শন বাংলা যে ইউটিউব চ্যানেল সেটা আপনাকে সাবস্ক্রাইব করতে হবে। এছাড়াও এমন হতেই পারে আপনারা কোথাও ট্রাভেল করছেন, এই মুহূর্তে বাড়িতে নেই, সেক্ষেত্রেও কিন্তু আপনারা বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্মে আমাদের অনুষ্ঠান দূরদর্শন বাংলা আপনারা অবশ্যই দেখতে পাবেন। অতএব কোনো চিন্তা নেই, আপনারা যে কোনো জায়গা থেকে অনুষ্ঠান দেখতে পারেন এবং সরাসরি ফোনে আমাদের সঙ্গে কথা বলতে পারেন। ডক্টর দেবনাথ, আমি আপনার কাছে যাব পরবর্তী প্রশ্নে। সেটা হচ্ছে যে রোগ পোকার আক্রমণ যে কোনো ফসলের ক্ষেত্রে মারাত্মক, তো প্রাকৃতিক কৃষিতে আমরা এগুলোকে রেস্ট্রিক্ট করবো কিভাবে, এগুলোকে আটকাবো কিভাবে? দেখুন, রোগ পোকার আক্রমণ কিন্তু যে শুধু শুধু গাছের ওপর নির্ভর করে তা তো নয়। আমরা যখন নাকি এই যে আমরা বলছি মাটিটাকে ঠিক করা মানে কি, গাছ তার পুষ্টি পাচ্ছে মাটি থেকে। এবার যখন আমরা মাটির সমস্ত স্বাস্থ্য সুরক্ষা ঠিক রাখছি, তাতে কি হচ্ছে, মাটিতে যে উপকারী রোগ জীবাণুগুলো আছে তার সংখ্যা বাড়ছে। তারা কি করছে, গাছকে সঠিক খাদ্য উপাদান যোগান দিচ্ছে, যাতে গাছ নিজে থেকেই এতটা শক্তপোক্ত হচ্ছে, তার মধ্যে পুষ্টি উপাদান এতটাই ঠিকঠাক থাকছে যে গাছ কিন্তু খুব সহজে রোগাক্রান্ত বা পোকার দ্বারা আক্রান্ত হবে না। তার নিজস্ব একটা ক্ষমতা আছে সেটাকে কমব্যাট করার। আর প্রাকৃতিক কৃষিতে আমরা কিন্তু বেশিরভাগই চেষ্টা করি যে যেগুলো দেশীয় জাত আছে, আমাদের নিজস্ব লোকাল সেই অঞ্চলের যে জাত, সেইগুলোকে চাষ করতে। তার কারণ কি, তারা প্রকৃতির সাথে ওই অঞ্চলে মিলেমিশে আছে। বেশি হাইব্রিড জাত বা বেশি মানে অন্য জায়গা থেকে আনা জাতগুলো কিন্তু এই ক্ষেত্রে অতটা ভালো নাও হতে পারে। তো সেক্ষেত্রে কী হয়, গাছের নিজস্ব শক্তি অনেকটাই ভালো থাকে। এবং তারপরে আমাদের বেশ কিছু উপাদান আছে, যেমন আমরা বলতে পারি আগ্নেয়াস্ত্র আছে, ব্রহ্মাস্ত্র আছে, সোনাস্ত্র আছে, আরও অনেক রকম, নিমাস্ত্র আছে, নিম সিড কার্নেল এক্সট্রাক্ট আছে, নানা রকম জিনিস আছে, যেগুলো নাকি যদি আমরা কন্টিনিউয়াস গাছের ওপর প্রয়োগ করতে থাকি, তাহলে কিন্তু প্রথম থেকেই গাছে কিন্তু রোগ এবং পোকার আক্রমণ অনেক কম থাকবে। তাই বলে কি কখনোই একটুও হবে না, সেটা কিন্তু হবে, কিন্তু সেটা কখনোই ক্ষতিসীমার অতিক্রম করবে না, যেটা আমরা বলি ইকোনমিক থ্রেশহোল্ড লেভেল, তার নিচেই আমরা রাখতে পারবো। এই সমস্ত ব্যবস্থাটাকে যদি আমরা ঠিকঠাকভাবে পরিচালনা করি, তাহলে কিন্তু ক্ষতিসীমাটা আমরা অনেকটাই নিচে রাখতে পারবো, যাতে নাকি কিছু রোগ পোকা হলেও সেটা কখনোই কৃষকের ক্ষতি করতে পারবে না। সেই জায়গাটা আমরা তৈরি করতে পারবো। যে রোগ পোকা হতে পারে, কিন্তু সেটা কখনো কৃষকের সেরকম একেবারে যে পুরো গাছ মরে যাচ্ছে, মাঠের পর মাঠ পোকায় নষ্ট করছে বা রোগে নষ্ট করছে, এইখানে সেই ব্যাপারটা হয় না। গাছের নিজস্বই একটা প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়ে যায়। আমরা আলোচনাতে আছি, থাকবো। আমাদের সঙ্গে একজন দর্শক বন্ধু রয়েছে। নমস্কার, কে রয়েছেন আমাদের সাথে? নমস্কার, কে রয়েছেন আমাদের সাথে? হ্যাঁ, হ্যাঁ শুনতে পাচ্ছি। কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি চণ্ডীতলা থেকে বলছিলাম। হ্যালো, হ্যাঁ বলুন, আপনার প্রশ্নটা বলুন। হ্যালো, আমরা শুনতে পাচ্ছি আপনাকে পরিষ্কার। বলছিলাম আমার জীবামৃত বাড়িতে কিভাবে তৈরি করব এবং জীবামৃত তৈরি হওয়ার পর যে আমি কিভাবে বুঝবো এটা আমার জীবামৃত ঠিক হয়েছে, একটু যদি কাইন্ডলি বলেন। খুব ভালো প্রশ্ন, আপনি দেখতে থাকুন আমাদের অনুষ্ঠান। আমরা তো ঠিক এরপরে এই প্রশ্নটাতেই আসছিলাম, যে চমৎকার দুটো শব্দ, জীবামৃত এবং বীজামৃত। তো শব্দগুলো তো শুনতে ভালো লাগছে, কিন্তু প্রসেসটা কি, মানে আমাদের কৃষক বন্ধুরা কিভাবে বানাবেন? একদমই তাই। অবশ্যই, যেহেতু এগুলোর ক্ষেত্রে এখনো পর্যন্ত সেভাবে তো লিটারেচার বা প্রচলিত পদ্ধতি নয়, আর এটা এমনও নয় যে কৃষক বন্ধুরা ওই দোকানে গিয়ে প্যাকেট করে কিনে আনতেও পারবেন। আবার আমরা যেটা বলছি, যেটা তার ফার্মের মধ্যেই কিন্তু এমন ব্যবস্থাগুলো আছে যেটা তৈরি করে নিতে পারবেন তারা। যেমন কৃষক বন্ধু যে প্রশ্নটা করলেন জীবামৃতের ক্ষেত্রে, এটা আমাদের মাটির উর্বরতা শক্তি বাড়াবার ক্ষেত্রে ব্যবহার করার কথা আমাদের বলা হয়। সেক্ষেত্রে যেটা উপাদান যার এর মূলত প্রতি 100 লিটার জল, 100 লিটার জলের সাথে আপনাকে যেটা নিতে হবে সেটা হচ্ছে 10 কেজি দেশি গরুর কাঁচা গোবর। আচ্ছা, 10 কেজি কাঁচা গোবর, দেশি গরুর, প্রেফারেবলি দেশি গরুর। 2 নম্বর হচ্ছে 10 লিটার সেখানে গোমূত্র, তার সাথে 2 কেজি গুড়, তার সাথে দিচ্ছি আমরা 2 কেজি বেসন, আর মাটি, অল্প পরিমাণে কিছুটা মাটি এর সাথে মিশিয়ে নিতে হবে।
এটা মিশিয়ে নেওয়ার পরে আমাদের যেটা করতে হবে, এটাকে মাটির জ্বালায় রাখতে হবে 5 থেকে 7 দিন। এই 5 থেকে 7 দিন আমি যখন এটাতে মাটির জ্বালায় রাখবো, সেই সময় এটার নিয়ম হচ্ছে প্রতিদিন সেটাকে অন্ততপক্ষে 2 বার এটাকে নেড়ে নিতে হবে, ঘেঁটে নিতে হবে। এবং এইটা 7 দিন পরেই দেখা যাবে যে এটা তৈরি হয়ে গেছে। এবং এটা তৈরি হওয়ার পরে আমাদের যেটা প্রয়োগ পদ্ধতি, মানে তৈরি হওয়ার পরে সাধারণভাবে এখান থেকে যেই আমরা তৈরি হয়ে গেছে বুঝবো যে সেরকম কোনো বাজে ব্যাড অর্ডার বা স্মেল অতটা নির্গত হবে না। এবং এইটা তৈরি হয়ে যাওয়ার পরে আমাদের প্রয়োগ পদ্ধতি সাধারণত যেটা করা হয় সেটা হচ্ছে প্রতি 100 মিলিলিটার, এই যে জীবামৃত আমরা যেটা করলাম 100 মিলিলিটার, সেইটা জলের সাথে মেশাবো আমরা, প্রতি লিটার 1 লিটার জলের সাথে মেশাবো। এবং সেটার প্রয়োগের যে ব্যবহার বিধি সেটা হচ্ছে আমাদের বীজ বপন বা চারা রোপণ করবার আগে একটা করব, আর 20 দিন পরে এবং 45 দিন পরে। এইটা দুটো পার্টে এটা করা হয়। সাধারণত আমাদের 1 হেক্টর যদি আমরা জমি ধরি, তাতে মোটামুটি 500 লিটার মতো আমরা যদি জীবামৃত করতে পারি, তাহলে 2 বার স্প্রে করা সেটা যাই। এটা একটা জীবামৃত করে আমরা এই মাটি শোধন এবং মাটির উন্নতিকরণের যে ব্যবস্থা জীবামৃতর দ্বারা করতে পারি। আর বীজামৃত, যেটা বীজের ক্ষেত্রে আমরা যেটা বলি, সেটা হচ্ছে প্রায় একই ধরনের উপাদান, শুধু এক্ষেত্রে আমরা ওই 100 লিটার জল, ওখানে যেটা 10 কেজি এবং 10 লিটার বলেছিলাম, এখানে সেটা কাঁচা গোবরটা 5 কেজি এবং 5 লিটার, তার সাথে আমরা 250 গ্রাম চুন নেব, 1 লিটার দুধ নেব, আর অল্প পরিমাণে মাটি নেওয়া হবে। এইটাকে নিয়ে আমরা একদিন টাইমের মধ্যে এটা তৈরি হয়ে যাবে, ওভারনাইট এটাকে রাখতে হবে। এবং রাখার পরে আমরা এটাকে আবার ভালো করে মিশ্রিত করে নেব। করে নেওয়ার পরে আমরা আইদার বীজ বা চারা দুটোতেই প্রয়োগ করতে পারি। বীজের সাথে সেটাকে মিশিয়ে নেব বা চারার শিকড়টাকে সেখানে ভিজিয়ে নেব আমরা, নিয়ে আধা ঘন্টা এটাকে ডিপিং করে রাখতে হবে। রাখার পরে এটা ছায়ায় শুকিয়ে নেব, তারপরে সেটা আমরা মাঠে প্রয়োগ করতে পারি। বেশ, আমি পরের প্রশ্নে আপনার কাছে যাবো ডক্টর দেবনাথ, তবে তার আগে এখন কৃষি সুপারিশ। আলু চাষ ও ডাল শস্য পরিচর্যা সম্পর্কে বিশেষজ্ঞদের পরামর্শ। এই সময় আলুর নাবি ধসা রোগের প্রকোপ হওয়ার সম্ভাবনা আছে, কোথাও কোথাও গাছে ইতিমধ্যে ব্যাপকভাবে আক্রান্ত। প্রতিকার হিসেবে যে কোনো একটি ছত্রাকনাশক, যেমন কপার অক্সিক্লোরাইড বা কপার হাইড্রক্সাইড বা ম্যানকোজেব প্রয়োগ করুন আগাম প্রতিষেধক হিসেবে। যেখানে ইতিমধ্যে গাছ আক্রান্ত সেখানে 8% মেটালাক্সিল এবং 64% ম্যানকোজেবের মিশ্রণ 3 গ্রাম প্রতি লিটার জলে মিশিয়ে স্প্রে করতে হবে। পাতার ওপর, নিচ ও কাণ্ড, গোড়া পুরো ভিজিয়ে একই ওষুধ বারবার স্প্রে করা যাবে না। সূত্র কৃষি বিজ্ঞান কেন্দ্র, মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ। এবার দেখে নেব ডাল শস্য চাষের সম্পর্কে বিশেষজ্ঞদের পরামর্শ। ডাল শস্য গাছে যাতে ভালো ফুল আসতে পারে তার জন্য 2% ডাই অ্যামোনিয়াম ফসফেট স্প্রে করুন। সূত্র কৃষি বিজ্ঞান কেন্দ্র, মুর্শিদাবাদ। এখন পশ্চিমবাংলার বেশ কয়েকটি নিয়ন্ত্রিত বাজারের মধ্যে কয়েকটি বাজারে ফসলের দরদামের চিত্র। পেঁয়াজ নাসিক, বাঁকুড়া সদর কুইন্টাল প্রতি সর্বোচ্চ 2200 টাকা, সর্বনিম্ন 1800 টাকা। বীরভূম কুইন্টাল প্রতি সর্বোচ্চ 2600 টাকা, সর্বনিম্ন 2400 টাকা। রামপুরহাট কুইন্টাল প্রতি সর্বোচ্চ 2500 টাকা, সর্বনিম্ন 2300 টাকা। টমেটো বালুরঘাট বাজার কুইন্টাল প্রতি সর্বোচ্চ 1600 টাকা, সর্বনিম্ন 1400 টাকা। কার্শিয়ং কুইন্টাল প্রতি সর্বোচ্চ 2500 টাকা, সর্বনিম্ন 2000 টাকা। শিলিগুড়ি কুইন্টাল প্রতি সর্বোচ্চ 1700 টাকা, সর্বনিম্ন 1500 টাকা। শুনলেন পশ্চিমবাংলার বেশ কয়েকটি নিয়ন্ত্রিত বাজারের মধ্যে কয়েকটি বাজারে ফসলের দরদামের চিত্র। আবার আমরা ফিরে আসছি মূল আলোচনায়, মানে আজকের যে প্রাকৃতিক কৃষি এই বিষয়ক আলোচনায়। আমি ডক্টর দেবনাথ আপনার কাছে যে প্রশ্ন নিয়ে যাব, যে কয়েকটা শব্দ শোনা যায় এই ক্ষেত্রে। ব্রহ্মাস্ত্র, মানে এই শব্দগুলো সাধারণত আমরা পৌরাণিকভাবে শুনতে অভ্যস্ত। তো কৃষিক্ষেত্রে এই যে ব্রহ্মাস্ত্র, সোনাস্ত্র, এগুলো কি জিনিস একটু যদি বলেন। হ্যাঁ, এগুলো আসলে আমরা কিছু ফর্মুলেশন বলতে পারি, যে কিছু নির্যাস তৈরি করা। আমরা তো বারবার বলছি যে আমরা এই প্রাকৃতিক কৃষিতে টোটাল সমস্তটাই প্রাকৃতিক, ওই অঞ্চলে যা জিনিসটা পাওয়া যায় সেটা। এবার এগুলো আমরা কিভাবে তৈরি করব। যেমন ব্রহ্মাস্ত্রর ক্ষেত্রে কিন্তু আমরা বেশিরভাগটা করছি হচ্ছে গিয়ে বেশ কিছু পাতার নির্যাস যেটা আছে, সেই পাতার নির্যাসগুলো দিয়ে আমরা ব্রহ্মাস্ত্র তৈরি করছি। কি করতে হবে এক্ষেত্রে? নিতে হয় 10 লিটার গোমূত্র, তার সাথে আমরা 3 কেজি নিম পাতা, 2 কেজি আতা পাতা, 2 কেজি পেয়ারা পাতা, 2 কেজি ডালিম পাতা আর 2 কেজি পেঁপে পাতা, এইগুলোকে ভালো করে মানে বেটে নিয়ে গোমূত্রের সাথে এইটাতে জাল দেওয়া হয়।
10 লিটারকে আস্তে আস্তে জাল দিয়ে, মানে একবারে না, কিছুটা জাল দিয়ে রাখতে হয়, তারপরে ঠান্ডা করতে হয়, আবার কিছুটা জাল দিয়ে রাখতে হয়, তারপরে ঠান্ডা করতে হয়, এরকম করে করে ওটা 5 লিটারে আনতে হবে। এটা এরকম করা হয় কারণ একবারে যদি আমরা বেশি জাল দিয়ে ফেলি তাহলে কিন্তু ওর থেকে যে নির্যাসগুলো আছে তার যে গুণগত মান আছে সেটা নষ্ট হয়ে যেতে পারে। সেই জন্য এরকম মানে বারে বারে হিটিং করে অল্প অল্প করে তার নির্যাস বের করা হয়। এবার সেটাকে যখন প্রস্তুত হচ্ছে আমাদের ব্রহ্মাস্ত্র, এবার সেটাকে আমরা মাটির পাত্রে 4-5 দিন রেখে দিতে পারি। তারপরে সেটাকে আমরা ভালোভাবে কোনো একটা কাপড়ে, পরিষ্কার কাপড় দিয়ে ওটা ছেঁকে নেব, কারণ তার মধ্যে পাতার বিভিন্ন অংশ থাকবে। এবার সেটা থাকলে আমরা স্প্রে করতে পারবো না। এবার আমরা যে নির্যাসটা পেলাম সেটাকে আমরা 100 মিলিলিটার সেই নির্যাসটা নিলে আমরা 1 লিটার জলে মিশিয়ে আমরা জমিতে প্রয়োগ করব। এবং এটা কিন্তু কখন পোকা লাগবে তার উপর না, এটা কিন্তু আমরা সপ্তাহে একবার বা 10 দিনে একবার এটা আমরা কন্টিনিউয়াস করে যাব। কারণ কি, এটা যেহেতু প্রাকৃতিক উপাদান, এর থেকে তো কোনো রকম বিষক্রিয়ার সম্ভাবনা নেই। কিন্তু এটা কি করবে, বিভিন্ন পোকাকে তাদের অ্যান্টিফিডেন্ট, মানে ওরা এইটা ফসলের ওপর প্রয়োগ করা থাকলে সেই পোকা সেই ফসলটা খাওয়া পছন্দ করে না। এবং কি এটা হচ্ছে রিপেলেন্ট, মানে এটা পোকাকে, এদের গন্ধ পোকাকে আরো দূরে দূরে পাঠিয়ে দেয়। ফলে কি হবে, স্বাভাবিকভাবেই পোকার আক্রমণ কম হবে। তো এইভাবে আমরা যদি মানে কন্টিনিউয়াস করি তাহলে দেখা যাবে পোকার আক্রমণ এতটাই কম যে সেটার জন্য আর নতুন করে আমাদের কিছু ভাবতে হবে না। বেশ, আমাদের সময় একদম কমে আসছে। আগ্নেয়াস্ত্রটা কি? আগ্নেয়াস্ত্র এরকমই, যেটা কৃষকরা বলেন যে লেদা পোকা, মানে বিশেষত শুয়োপোকা, যেটা আমরা বিভিন্ন শুয়োপোকা আছে যেটা ফসলের প্রচণ্ড ক্ষতি করে, সেক্ষেত্রে আমরা আগ্নেয়াস্ত্র প্রয়োগ করি। আগ্নেয়াস্ত্রের ক্ষেত্রেও কিন্তু উপাদানগুলো প্রায় একই। এখানে অন্যান্য পাতাগুলোর বদলে এখানে নিম পাতা নেওয়া হয়। নিম পাতা 5 কেজি, 10 লিটার আমরা গোমূত্র নিতে পারি, আর তার সাথে আমরা নিই 500 গ্রাম রসুন এবং 500 গ্রাম কাঁচা লঙ্কা। এইটা ভালো করে বেটে নিয়ে সেটাকে আমরা রেখে দেওয়া হয় 100 লিটার জলের মধ্যে গুলে, ওই মাটির জ্বালাতে 3-4 দিন রেখে দেওয়া হয়। তারপরে সেটা যেটা তৈরি হলো সেটাকে আমরা ওরকমই 100 থেকে 150 ml প্রতি লিটার জলে মিশিয়ে আমরা প্রয়োগ করতে পারি। সোনাস্ত্র এটাও কাছাকাছি এরকমই? কাছাকাছি না, ওটা আদার নির্যাস, ওটা শুকনো আদার নির্যাস। এই দুটো যেমন আমাদের পোকা, মূলত ফসলের পোকা নিয়ন্ত্রণের ক্ষেত্রে লাগে, সোনাস্ত্র কিন্তু মূলত রোগ নিয়ন্ত্রণের ক্ষেত্রে লাগে। সেই জন্য ওটা আদাটা দুধে মানে আদা এক্সট্রাক্ট তার সাথে দুধের মিশ্রণ করে আমরা সোনাস্ত্র তৈরি করতে পারি। বেশ, অতএব এই যে শব্দগুলো ব্রহ্মাস্ত্র, আগ্নেয়াস্ত্র এবং সোনাস্ত্র, এগুলো শুধুমাত্র যে মারণাস্ত্র তা কিন্তু নয়, এ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের অস্ত্র যা কৃষিতে কাজে লাগে। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে আজকের আলোচনায় আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য, এবং টেলিভিশন সেটের ওপারে যারা রয়েছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। এরপরও আপনারা যদি কোনো প্রশ্ন থাকে আপনারা আমাদেরকে চিঠি লিখতে পারেন। আমাদের চিঠি লেখার ঠিকানা আপনাদের জানা, তাও আরও একবার টেলিভিশন স্ক্রিন এবং আমার কণ্ঠে চিঠি লেখার ঠিকানা। কৃষি দর্শন বিভাগ, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, দূরদর্শন কেন্দ্র কলকাতা, 18/3 উদয়শঙ্কর সরণি, গল্ফ গ্রিন, কলকাতা 700009।